हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। तो फ्रेंड्स, आज আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 2 নিয়ে চলে এসেছি আর আজ আমরা শুরু করছি নাউন। ওকে, তো প্রত্যেকটা পার্টস অফ স্পিচই আমি এখানে প্রথম দিকের ক্লাসে 8টা পার্টস অফ স্পিচ ভালো করে তোমাদের এখানে পড়িয়ে দেবো। তারপরে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়াবো। যারা প্রথম আসছো আমার এই ভিডিওতে তারা অবশ্যই এর আগের যে ভিডিওটা সিরিজের ক্লাস নাম্বার 1 সেটা ভালো করে দেখে নেবে। সেখানে আমরা গ্রামারের যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের সিলেবাসে সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো আমরা WBSSC স্কুল সার্ভিস কমিশন 2025-এর জন্য পড়াশোনা করছি। এই যে গ্রামার সিরিজটা হতে চলেছে এটা SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে 9, 10 এবং 11, 12 লেভেলের যে পরীক্ষাটা হয় তার জন্য আমরা এখানে করছি। যদিও এখানে যদি যে কোনো ব্যক্তি যে গ্রামার শিখতে চাইছেন তিনি অবশ্যই দেখতে পারেন ভিডিওগুলো, কোনো সমস্যা নেই, অবশ্যই উপকৃত হবেন এখান থেকে। তো ফ্রেন্ডস, চলো শুরু করে দেওয়া যাক আমাদের ক্লাস। নাউনের প্রথম ক্লাস, গ্রামার সিরিজের ক্লাস 2 আর নাউনের প্রথম ক্লাস। আমার হাতে আছে দুটো মার্কার, একটা ছোট হোয়াইট বোর্ড। তোমাদের সামনে আশা করছি খাতা রাখা আছে। আমি তোমাদের বলেছিলাম একটা করে খাতা তোমরা রাখবে প্রত্যেকটা সিরিজের জন্য। তো গ্রামারের খাতাটা বার করে ফেলো। আশা করছি প্রথম ভিডিও থেকে তোমাদের খাতার প্রথমেই সিলেবাসটা লেখা হয়ে গেছে। আজ হেডিং করে ফেলো নাউনের ক্লাস নাম্বার 1। দেখো, আমার এখানে পড়ানোর টেকনিকটা কিন্তু একটু আলাদা হতে চলেছে। আমাদের যে লেভেলের পরীক্ষাটা হতে চলেছে, যে লেভেলের কোয়েশ্চেন আসবে সেখানে গ্রামারের, এটার জন্য কিন্তু সাধারণ কম্পিটিটিভ পরীক্ষায় যেভাবে কম্পিটিটিভ ইংলিশ গ্রামার পড়ানো হয় তার থেকে একটু অন্যভাবে আমাদের এখানে পড়তে হবে, আর একটু লেভেলটাকে একটু আপে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমি যে অ্যাপ্রোচটা এখানে রাখছি এটা ঠিক তোমরা কম্পিটিটিভ গ্রামার যদি কোথাও পড়তে যাও সেখানে ঠিক এভাবে পড়াবে না, সেখানে অ্যাপ্রোচটা একটু আলাদা থাকে। আমি যখন পড়াই অফলাইনে সেখানে একটু আলাদা অ্যাপ্রোচ থাকে। সেখানে একদম আমরা পরপর নাউনের জন্য নাউনটুকুই বলি, নাউন থেকে অন্য কোনো জায়গায় জাম্প করে যায় না। নাউনটুকু দুটো ক্লাসে পড়িয়ে দিলাম, তারপরে প্রোনাউন, এইভাবে চলে। কিন্তু এখানে এভাবে পড়াবো না আমি তোমাদের, এখানে একটু ইন্টিগ্রেটেড ওয়েতে পড়াবো। পেডাগজির ভাষায় যদি আমরা বলি অ্যাক্রস দ্য কারিকুলাম পড়ানো হবে। তো দেখবে যে এখানে কিভাবে পড়াচ্ছি, আমি পড়াচ্ছি তো নাউন, হেডিং করা হচ্ছে আমাদের নাউন, কিন্তু নাউন পড়তে পড়তেই আমরা অনেক কিছু পড়বো এখানে। যখনই একটা সেন্টেন্স লিখবো সেটাকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু ভেঙে সেটার সম্পর্কে ডিটেলসে এখানে অ্যানালিসিসটা দেবো আমি। সেই কারণে তোমাদের খুব উপকার হবে। এটা এই কারণেই করছি আমি, কারণ আমি ধরেই নিচ্ছি তোমরা সকলে ইংলিশেরই স্টুডেন্ট, সেই জন্য তোমাদের অলরেডি গ্রামারের একটা বেস তৈরি হয়েই আছে। তো এটাকে ধরে আমি এগোচ্ছি। যেহেতু তোমরা আমার সামনে নেই কেউ, সেই জন্য আমি বুঝতে পারছি না যে কোন লেভেলে তোমরা রয়েছো, গ্রামারের কার কতটা নলেজ রয়েছে, কোন জায়গা থেকে আমাকে স্টার্ট করতে হবে সেটা তো আমি বুঝতে পারছি না। তো সেই কারণে আমি কিছুটা বেসিকও বলবো, সাথে সাথে আবার আমরা লেভেলটাকে একটু হাইতেও নিয়ে যাব। তো যার যতটুকু দেখবে যে আননোন পোর্শন এটা অ্যাড হলো, এটা জানলে সেইটুকু তোমরা খাতাতে নোট করে নেবে। আর যারা সব কিছু নোট করছো তারা করতে পারো, কোনো সমস্যা নেই, সেটা খুবই ভালো সেটা। তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। গ্রামারের ক্লাস নাম্বার 2 আমাদের নাউন। তো ফ্রেন্ডস, প্রথম আমরা দেখি যে নাউন থেকে পড়বোটা কি, আমরা কি পড়তে হবে আমাদের এক্সামের জন্য নাউন থেকে। তো চলো, প্রথম যেটা আমাদের জানতে হবে নাউনের সেটা হচ্ছে ইউসেজ। আবার বলে দিচ্ছি এখানে পড়ানোর টেকনিক একটু আলাদা কিন্তু হতে চলেছে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, প্রত্যেকটা জায়গায় মিস করবে না, স্কিপ করবে না। কখন কোন পয়েন্টটা যে কাজে লেগে যাবে তুমি জানো না। যে একটা ছোট্ট কনসেপ্ট আমি এখানে দিলাম, নোট করতে বললাম তোমাদের, সেই নোটটাই পরীক্ষায় এসে গেল, সেটা থেকেই একটা কোয়েশ্চেন পুট করে দিল। তো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে শুনবে, প্রত্যেকটা কথা। তো চলো, ফার্স্ট হচ্ছে আমাদের যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে ইউসেজ অফ নাউন, অর্থাৎ কোথায় কোথায় নাউন বসে। এক কথায় বলতে গেলে নাউনের ফাংশনও বলতে পারি আমরা, যে কি কাজ করে একটা সেন্টেন্সে একটা নাউন, এটা প্রথম জানতে হবে আমাদের। সেকেন্ড যে টপিকটা আমাদের আলোচনা থাকবে সেটা হচ্ছে টাইপস। নাউনের টাইপস নিয়ে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব, কি টাইপ রয়েছে নাউনের সেটা তোমাদের এখানে আমি ডিটেলসে বলবো, সেটা সম্পর্কে আলোচনা একটা থাকবে। নাম্বার 3, নাউন থেকে আমাদের জানতে হবে নাম্বার। নাউনেরই নাম্বার হয় সিঙ্গুলার, প্লুরাল। তো এই যে সিঙ্গুলার আর প্লুরাল, এটার মধ্যে আবার বলার কি আছে দাদা, আমরা সবাই জানি, তোমরা বলবে না অনেক কিছু বলার আছে এটা সম্পর্কে। যখন বলবো তখন দেখতে পাবে এখান থেকেও অনেক কিছু আমাদের জানার রয়েছে। তো নাম্বার সম্পর্কে ডিটেলসে আলোচনা হবে। জেন্ডার, লিঙ্গ,
নাউনেরই হয়, এটা নিয়েও আমরা আলোচনা করব। কেস কারক এটাও নাউনের, তাহলে এটা নিয়েও আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে আমাদের কিছু রুলস জানতে হবে নাউন থেকে, যেগুলো আমাদের কাজে লাগবে কিসের জন্য? এরার কারেকশান করার জন্য। তাহলে এরার স্পটিং যদি পরীক্ষাতে দেয় আমাদের, আশা করছি দেবে একটা, যদি আসে এরার স্পটিং, তো সেটার জন্য আমাদের নাউনের কি কি রুলস রয়েছে সেগুলো আমরা দেখে নেবো এখানে, ঠিক আছে? এবারে এরার স্পটিংয়ের রুল বলছি মানে এরকম নয় যে শুধুমাত্র এরারের জন্যই কাজে লাগবে, অন্য কোনো জায়গায় না। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এলেও এই রুলগুলো দিয়েই হয়ে যাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও অনেক সময় এই রুলগুলো দিয়ে কাজে লেগে যাবে, অন্যান্য যদি স্টেটমেন্ট বেসড আছে সেটাও এই রুল দিয়ে হয়ে যাবে। তাহলে রুলস কিছু আমাদের ইম্পর্টেন্ট রুলস নাউনের চ্যাপ্টার থেকে আমাদের জেনে নিতে হবে, এটা একটা বিষয়। লাস্ট হচ্ছে এখানে আমাদের নাউন থেকে আরও কিছু এক্সট্রা তথ্য আমি তোমাদের বলবো, যেটাকে তোমরা এখানে এক্সট্রা বলে লিখে রাখতে পারো, এক্সট্রা, ঠিক আছে? এক্সট্রা ইনফরমেশান তোমরা লিখতে পারো, কিছু আমি এখানে বলবো সেগুলো তোমরা নোট করবে। আর লাস্ট হচ্ছে নাউনের ভোক্যাব অর্থাৎ ভোক্যাবুলারি। তোমরা আবার বলবে এটা আবার কি দাদা নাউনের ভোক্যাবুলারি? দেখো, নাউন চ্যাপ্টার থেকে বেশ কিছু সেকশান আমাদের রয়েছে যেটা ভোক্যাবুলারির আন্ডারে পড়ে যাচ্ছে। যখন আমি এখানে দেখাবো তখন দেখতে পাবে যে কিছু লিস্ট তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। যেমন কালেকটিভ নাউন, প্রচুর কালেকটিভ নাউন রয়েছে, সেটাকে তিনটে ভাগে সেটাকে ভাগ করা যায়। আমি এটাকে করি, তিনটে ভাগে ভাগ করি। একটা অ্যানিম্যালের জন্য রাখি, অ্যানিম্যালের কালেকটিভ নাউনের লিস্ট, একটা হিউম্যান বিংসদের জন্য, আর একটা আদার্স বা অবজেক্টস বলে রাখা হয়, এটা একটা লিস্ট। এবারে এটা তোমরা যে কোনো বই থেকে পেয়ে যাবে, পড়ে নিতে পারো। আর যদি চাও যে আমার কাছ থেকেই নেবে, তাহলে আমি যখন গ্রুপ ক্রিয়েট করব তখন সেখানে আমি এগুলো দিয়ে দেবো। যদিও পিডিএফ আকারে আমার কিছু নেই, এখানে টাইপ করা নেই, হাতে লেখাই আছে, সেগুলো আমি চাইলে দিয়ে দিতে পারি। কারণ এখানে যদি আমি প্রত্যেকটা লেখাতে যাই, এটা তো অফলাইনে লেখাই, কিন্তু এখানে যদি আমি লেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। প্রত্যেকটা ধরে ধরে অফলাইন ব্যাচে যেভাবে মুখস্থ করা হয়, এক একটা ধরিয়ে ধরে মুখস্থ করানো হয়, যে বলো এটা ফিশের জন্য কি রয়েছে কালেকটিভ নাউন, টাইগারের জন্য কি কালেকটিভ নাউন আছে, ডগের জন্য কি কালেকটিভ, এগুলো একটা একটা করে মুখস্থ করানো হয় বলিয়ে বলিয়ে, প্রত্যেকটা ধরে ধরে আমি সমস্ত লেখাই। কিন্তু এখানে এইভাবে সম্ভব নয়। আমি বলছি তোমাদের জন্য অ্যাপ্রোচটা একটু আলাদা হবে আমার পড়ানোর। ওকে, তো চলো, এই জিনিসগুলো হচ্ছে এই কমপ্লিট যে কটা টপিক আমি লিখেছি, এই কটা টপিক হচ্ছে আমাদের নাউন চ্যাপ্টার থেকে আলোচনার বিষয়, এগুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, আজকে আমরা ইউসেজ নিয়ে আলোচনা করব নাউনের। নেক্সট ক্লাস যেটা হবে সেখানে আমি টাইপসটাকে আলোচনা করব ভালো করে। তারপরের একটা ক্লাসে আমরা নাম্বার, জেন্ডার, কেস তিনটেকে একসাথে নিয়ে নেব, আলোচনা করে নেব। তারপরের একটা ক্লাসে আমরা এই রুলস, এরার স্পটিং আর এক্সট্রা ইনফরমেশান এটাকে নিয়ে নেব। আর এটার জন্য তো আমি ক্লাস করাবো না, তোমাদের বলে দিয়েছি। যে ভোক্যাবুলারিগুলো আছে, যেমন কালেকটিভ নাউনের লিস্ট মুখস্থ করতে হবে, তারপরে তোমাদের অ্যানিম্যাল, তাদের সাউন্ড, তার একটা লিস্ট মুখস্থ করতে হবে, অ্যানিম্যালদের হোম, সেটার একটা লিস্ট মুখস্থ করতে হবে, অ্যানিম্যালের সাউন্ড, তার একটা লিস্ট মুখস্থ করতে হবে। অলরেডি তোমরা অনেক জানো এগুলো, কিন্তু আননোনও রয়েছে অনেক কিছু এর ভিতর থেকে, সেগুলো তোমাদের পড়ে নিতে হবে। কারণ একেবারে যেগুলো কমন সেগুলো তো দেবে না, একটু আনকমন টাইপের দিয়ে দেবে। তাহলে সিংহের যে দল, সেটাকে যে প্রাইড বলে এটা সবাই জানে, কিন্তু এমন কিছু আননোন দিয়ে দেবে যে ডাঙ্কির দলকে কি বলে, একটু আননোন টাইপের হয়ে গেল। ক্রো, কাক, তার যে দল সেটাকে কি বলা হয়, কালেকটিভ নাউন। এগুলো একটু স্পেসিফিক কালেকটিভ নাউন, আলাদা আলাদা এরকম কিছু দিয়ে দেবে। এগুলো তোমাদের একবার ভালো করে রিভাইজ করে নিতে হবে। তো এইভাবে আমরা চলবো। তাহলে দেখে নিচ্ছ, আজকে আমরা ইউসেজটা পড়ে নিই, তারপরে একটা ক্লাস টাইপস, তারপরে একটা ক্লাস নাম্বার, জেন্ডার, কেস নিয়ে নেবো, তারপরে একটা ক্লাস রুলস আর এক্সট্রা ইনফরমেশান যেগুলো আছে সেগুলো। অর্থাৎ 4টে ক্লাসে আমরা এখানে টার্গেট রাখছি যে শেষ করবো 4টে ক্লাসে। তবে জানি না, আরও বেশি হতে পারে, 4 থেকে 10টাও হয়ে যেতে পারে। যা হয় হোক, আমরা শুধু তো নাউন আলোচনা করছি না, চ্যাপ্টারের নাম দিচ্ছি নাউন, কিন্তু অনেক কিছু আলোচনা আসবে। তুমি ভেবে নাও যে গোটা গ্রামারটাকে নিয়েই আমি এগোচ্ছি প্রত্যেকটা ক্লাসে। ওকে, তো চলো শুরু করা যাক নাউনের ইউসেজে প্রবেশ করার আগে একদম বেসিক কিছু কথা আমি বলে দিই নাউন সম্পর্কে। দেখো, যারা চাইছো যে দাদা একদম বেসিক থেকে পড়াও, একদম প্রথম থেকে যেভাবে অফলাইনে তুমি পড়াও সেভাবেই এখানে বলো, তো ততটা না হলেও আমি ট্রাই করব, ওটা তোমাদের প্রয়োজন নেই। আমি অফলাইনে যেভাবে পড়াই সেখানে তারা যে পরীক্ষার জন্য পড়ছে সেটা অনেক বেসিক লেভেলে, তো তোমরা সেগুলো অলরেডি সকলে জানো আশা করবো আমি। তো সেগুলো অত বলার প্রয়োজন নেই, তবু ছোট্ট করে জাস্ট ইন্ট্রোডাকশানটা দিয়ে দেওয়া যাক যে নাউন কী।
যদি এক কথায় বলা হয়, তোমরা প্রত্যেকেই অ্যান্সার দিতে পারবে যে দাদা নাউন হচ্ছে নাম বোঝায়, তাই না? কারণ এটা ল্যাটিন শব্দ, দেখো নমেন থেকে এসেছে, NOMEN, এটা একটা ল্যাটিন রুট। ইংলিশের তোমরা জানো 80% শব্দ বরোড শব্দ, যেটা ল্যাটিন বা গ্রিক থেকে নেওয়া হয়েছে। তো নমেন যেটা, এই রুটটার অর্থ হচ্ছে নেম অফ এনিথিং, সরি, এটা হচ্ছে নেম অফ সামথিং, নেম অফ সামথিং, এটাকে নমেন বলা হয়। অর্থাৎ কোনো কিছুর নাম, যে সেটা বস্তু হতে পারে, সেটা প্রাণী হতে পারে, সেটা মানুষ হতে পারে, সেটা কোনো আইডিয়া হতে পারে, কোনো কনসেপ্ট হতে পারে, সেটা কোনো খাদ্যদ্রব্য হতে পারে, কোনো র ম্যাটেরিয়ালস হতে পারে, কোনো গ্রুপ হতে পারে, যা খুশি, তার যে একটা নাম আমরা ফিক্সড করেছি সেটাকে উল্লেখ করার জন্য, সেটাকে নির্দেশ করার জন্য, সেই নামটাকেই আমরা নাউন বলি। যেমন পার্সনের ক্ষেত্রে আমরা যদি দেখি, একজনের নাম রাহুল, তাহলে এটা একটা পার্সনের নাম, তাহলে এটা একটা নাউন হয়ে গেল। যদি আমরা একটা প্লেস বললাম কলকাতা, কলকাতা একটা প্লেস, তাহলে এটা একটা নাম, এটাও একটা নাউন হয়ে গেল। তেমন একটা কনসেপ্ট ধরো আমরা নিলাম এডুকেশন, শিক্ষা, এটা একটা কনসেপ্ট, এটা একটা নাউন হয়ে গেল। ঠিক একইভাবে কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিস আছে, যেমন হাঙ্গার, ক্ষুধা, এটাও একটা কি, এটা একটা কনসেপ্ট, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তো দেখা যায় না, এটা অনুভূতি হয় আমাদের। তো এরকম যে কোনো, ধরো প্রাণীর নাম দিলাম আমি টাইগার, এটা প্রাণীর নাম, তাহলে এটাও কি হয়ে গেল, একটা নাউন। আমরা এইভাবে বলি বাংলায় যে যা কিছু চোখে দেখা যায় সেটাই নাউন, নয়নে মেলে যা তাহাই নাউন। কিন্তু এর সাথে এটাও অ্যাড করতে হবে, যা কিছু দেখা যায় না সেটাও নাউন। অর্থাৎ এমন কিছু যার অস্তিত্ব আছে অথবা যার সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে, মানে অস্তিত্ব আছে কি নেই আমরা নিশ্চিত নই, কিন্তু একটা কনসেপ্ট আছে, সেটার সম্পর্কে একটা ধারণা আমরা বানিয়েছি, সেটাকেও আমরা নাউনই বলবো। যেমন ধর আমি বললাম গোস্ট, ওকে, গোস্ট হচ্ছে ভূত, আছে কি নেই নিশ্চিত নই আমরা, কিন্তু এর সম্পর্কে একটা কনসেপ্ট আছে আমাদের, তাহলে এটাকেও আমরা নাউনই বলবো। তাহলে বুঝতেই পারছো নাউন কি, যার অস্তিত্ব আছে বা যার সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে, সেটাই নাউন। এবারে যার অস্তিত্ব আছে তার আবার দুটো ভাগ হয়ে যাবে, সেটা দেখা যায়, অর্থাৎ দেখা যায় মানে আমি বলতে চাইছি সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে গ্রাহ্য না গ্রাহ্য নয়। যেমন হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয় প্লাস মন, এর মাধ্যমে কি এটাকে গ্রহণ করা যায়? যেমন ধরো আমি বললাম বই, বইটাকে আমি দেখতেও পাচ্ছি, স্পর্শও করতে পারছি, কিন্তু যদি বলি আমি ক্রোধ, ক্রোধকে তো আমি দেখতে পাচ্ছি না। তুমি বলবে ক্রোধ করলে তো বোঝা যায় যে ক্রোধ করছে, চোখ পাকাচ্ছে, দেখছো তো চোখ, ক্রোধকে তো দেখতে পাচ্ছ না। তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাহলে এগুলোকে দেখা যায় না, কিন্তু এগুলো কি করি আমরা অনুভব করতে পারি। বেশ, তাহলে এটুকু বোঝা গেল যে সেই সমস্ত জিনিস যার অস্তিত্ব আছে বা যার সম্পর্কে আমাদের ধারণা আছে, যাকে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জানতে পারি অথবা ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি না, কিন্তু তার সম্পর্কে আমাদের একটা অনুভূতি তৈরি হয়, এই সমস্ত বিষয় এগুলোকেই আমরা নাউন বলি। তাহলে সংজ্ঞা হয়ে গেল, নাউন কি এটুকু আমাদের বোঝা হয়ে গেল। টাইপস আমরা পরের ক্লাসে করব, কত ধরনের আছে। যদি ওভারঅল বলি আমি, ওভারঅল যদি বলা হয় নাউন কত ধরনের, তাহলে দুটো টাইপ বলবে তোমরা। এতক্ষণ আমি যা যা বললাম তোমাদের, এখান থেকে এটুকু তোমরা বুঝে গেছো যে কিছু এরকম আছে যাদের আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি, এগুলোকে বলে কংক্রিট। যাদের আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি, অর্থাৎ দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, শোনা যায়, এগুলো হচ্ছে কংক্রিট। অনুভব করাটা আবার ঠিক হবে না বলা, কারণ অ্যাবস্ট্রাক্টে চলে যাবে। তাহলে অনুভব না, স্পর্শ, তাহলে দেখা, শোনা, স্পর্শ, টেস্ট পাওয়া যায়, এরকম, সেগুলোকে আমরা বলি কংক্রিট। আর যেগুলো এর বাইরে চলে যাচ্ছে সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এর সম্পর্কে কোনো কনসেপ্ট আছে বা অনুভব করা যায়, অনুভব করা যেতেও পারে, অনুভব করা নাও যেতে পারে, কিন্তু কনসেপ্ট আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে ব্রডলি যদি আমরা ভাগ করি কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, এবারে এর মধ্যে অনেক আলাদা আলাদা ভাগ আছে, শুধুমাত্র এটাই নাউনের টাইপ নয়, এটা নাউনের একটা টাইপ, এরকম 6টা টাইপ আমাদের তোমাদের বলবো নাউনের, এগুলো পরের ক্লাস হবে, নাউনের টাইপের ডিটেলস আমি তোমাদের বলবো। ওকে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে ইউজ বা ফাংশন নাউনের। তাহলে চলো দেখি আমরা নাউনের ফাংশন কি আছে। নোট করতে থাকো, প্রত্যেকটা যা যা বলছি সব কিছু তোমরা নোট করো। আশা করছি এতক্ষণ যা যা বললাম এগুলো তোমরা 90% প্রত্যেকেই জানো। চলে আসি এবার আমরা নাউনের ফাংশন। একটা নাউন একটা সেন্টেন্সে কি কি কাজ করে, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। নাম্বার 1,
প্রথম হচ্ছে একটা নাউন কি করবে, একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসতে পারে। চলো লেখা যাক, সবাই নোট করো খাতায়। তাহলে একটা নাউন কি হবে, সাবজেক্ট অফ এ ভার্ব। চিন্তা করো না, যা শেখাবো আমি ক্লাসে, তারপরে আমি তোমাদের এখানে দেখাবো যে পরীক্ষায় এসেছে প্রশ্ন এখান থেকে অলরেডি, সেই কোয়েশ্চেনও আমি নিয়ে আসবো, সেগুলো তোমরা অ্যান্সার করবে। এই চ্যাপ্টার পড়ে আমাদের লাভটা কি হচ্ছে, আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ারে এসেছে অলরেডি এখান থেকে প্রশ্ন, সেটা সলভ করব আমরা। আজকে যেটা শিখছি এটা শেখার পর তোমরা নিজেরা সলভ করতে পারবে, তবে তো কনফিডেন্স আসবে যে কিছু লাভ হচ্ছে ক্লাস করে। বেকার শুধু শুধু এতক্ষণ ক্লাস করে কি করবে, না হলে অবশ্যই লাভ দরকার, তাই না? তাহলে চলো, সাবজেক্ট অফ এ ভার্ব কে কাজ করে, নাউন। নাউনের ফাংশন বলছি, নাউনের ইউসেজ বলছি আমি, অর্থাৎ একটা সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে একটা নাউন। ভালো করে শোনো, একটা এক্সাম্পল আমি এখানে দিই। দ্য ফিশ কস্টস, আচ্ছা কস্টস না লিখে আমরা লিখি দ্য ফিশ কস্ট রুপিজ 100 এ কিলো। আমার বোর্ডটা খুব নোংরা হয়ে গেছে, এটাকে একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। বেশ, যাই হোক, দেখো দ্য ফিশ কস্ট রুপিজ 100 এ কিলো, মানে কি, মাছটা যেটা আমি কিনেছিলাম সেই মাছটার দাম কত ছিল, 100 টাকা কেজি। ওকে, বেশ, চলো এবার এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমাকে বলো এই সেন্টেন্সটাতে তোমরা কোনো এরার দেখতে পাচ্ছ কিনা। যে সেন্টেন্সে আমি এখানে লিখি, ভালো করে অ্যানালিসিস করবে সেন্টেন্সটাকে। কিভাবে অ্যানালিসিস করবে, অ্যানালিসিস করার পদ্ধতি কি, পার্সিং করবে। প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ তোমরা বুঝতে পারছো না, ধরতে পারছো না, কোথায় কনফিউশন আসছে সেটা নিজেরা ট্রাই করো। সেন্টেন্সটাকে সাবজেক্ট আর প্রেডিকেট অংশে ভাঙো, তোমরা ভেঙে দেখো সাবজেক্টে কী কী অংশ আছে, প্রেডিকেটে কী কী আছে। প্রেডিকেটে অবজেক্ট আছে, প্রেডিকেটে কমপ্লিমেন্ট আছে, প্রেডিকেটে অ্যাডভার্বিয়ালস আছে, কি আছে দেখো, ভালো করে অ্যানালিসিস করো। এইটাই আমরা করব প্রত্যেকটা ক্লাসে। ওকে, তো এখান থেকেই তোমাদের গ্রামার পুরো হয়ে যাবে কমপ্লিট। এইভাবে যদি আমরা করি, অ্যানালিসিস করি, ভালো করে লক্ষ্য করো। এখানে আমি ভার্বটা কি আছে, আমার কস্ট ভার্ব আছে, ঠিক আছে। এর সাবজেক্ট কি, দ্য ফিশ, আর এর অবজেক্ট কি আছে, এটা অবজেক্ট না অবজেক্ট নয় সেটা তোমরা বলবে আমার। তাহলে কস্ট রুপিজ 100 এ কিলো। ওকে, বোঝা গেল। তুমি আমাকে প্রশ্ন করবে, দাদা এখানে কিছু গন্ডগোল লাগছে মনে হচ্ছে, কি যে কস্ট এটা তো পাস্ট টেন্সে আছে নাকি এটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, ফিস আছে এখানে সিঙ্গুলার, তাহলে তো কস্টস হবে। ভাই এটা প্রেজেন্ট টেন্সে আমি লিখিনি, এটা আমি পাস্ট টেন্সেই লিখেছি। তাহলে তুমি বলবে কস্টেড লিখলে না, কস্ট কেন লিখেছো? কস্টের যে 3টে ফর্ম আছে অর্থাৎ কনজুগেশন, সেটা সেম থাকে, নোট করো। তাহলে কস্ট, কস্ট, কস্ট। তাহলে যারা জানো তাদের নোট করতে হবে না, তাদের প্রয়োজন নেই। যার কাছে এটা নতুন লাগলো যে কস্ট, এই যে ভার্বটা এর 3টে ফর্ম সেম হয়, কস্ট, 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 কোনোদিন কস্টেড লাগিয়ে দিও না জানো। ওকে, তাহলে কনজুগেশনও আমরা দেখে নিলাম এখানে, এইভাবেই পড়বো আমরা। ওকে, তাহলে চলো এবারে এটা সম্পর্কে আরও কিছু বলবো। আমরা কি বলবো, যে এই যে ভার্বটা, কস্ট ভার্বটা, এর যেহেতু ফর্ম সেম হলো, তাহলে এটাকে কি ভার্ব বলবো আমরা? এটা স্ট্রং ভার্ব নাকি এটা উইক ভার্ব? অবশ্যই এটা উইক ভার্ব, তাই তো, এটা উইক ভার্ব অবশ্যই। সেকেন্ড হচ্ছে এটা কি রেগুলার ভার্ব নাকি এটা ইররেগুলার ভার্ব? রেগুলার ভার্ব হলে কি হয়, আমরা ইডি লাগিয়ে দিই অথবা টি লাগিয়ে দিই, সেটা চেঞ্জ হয়ে যায় ফর্ম, এটা তো হচ্ছে না, তাহলে এটা ইররেগুলার। ইররেগুলার, ক্লিয়ার হলো? তাহলে এটাও আমরা জেনে নিলাম। এবার চলো এগিয়ে যাই আমরা নেক্সট, আশা করছি নোট করছো এগুলো তোমরা। তাহলে দেখো দ্য ফিশ, এটা হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের, এবং তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ যে ফিশ এই যে ওয়ার্ডটা, এটা কি, এটা একটা নাম বোঝাচ্ছে একটা প্রাণীর, তাহলে এটা একটা নাউন। তাহলে দেখো এই যে নাউনটা সেন্টেন্সে, এটা কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে যে দুটো ওয়ার্ড আছে দাদা, দ্য ফিশ, তাহলে শুধু ফিশটাকে আমি এখানে নাউন বলবো বা সাবজেক্ট বলবো নাকি দ্য ফিশটাকে বলবো? অবশ্যই পুরোটাকেই বলবো, দ্য ফিশ। এবার ভালো করে শোনো, যখনই নাউন বলছি আমি, নাউন মানে যে আমি একটা ওয়ার্ডকে বলছি, শুধুমাত্র এটা মিনিং করে এরকম না। যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয় সেটা অবশ্যই নাউন, সিঙ্গেল ওয়ার্ডও নাউন হতে পারে। একটা ফ্রেজ,
একটা ফ্রেজ, সেও একটা নাউনের কাজ করতে পারে। একটা নাউনের কাজ কি? সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হওয়া। তাহলে এখানে ভার্বের সাবজেক্ট কতটা? পুরোটা, পুরোটা, তাই না? দা ফিশ পুরোটা। তাহলে এখানে দুটো ওয়ার্ড আছে, তাহলে এটা একটা ফ্রেজ। ক্লজ নয় কেন? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, সেই জন্য এটা ক্লজ নয়, এটা শুধু একটা ফ্রেজ। ওকে, এই ফ্রেজটা কিসের কাজ করলো? এই ফ্রেজটা কাজ করছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে, তার মানে নাউন। তাহলে এই ফ্রেজটা একটা নাউন, তাহলে এটাকে কি ফ্রেজ বলবো আমরা? নাউন ফ্রেজ বলবো। কার কাজ করছে গো? নাউনের কাজ করছে, সেই জন্য এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের শেষে কি থাকবে? অবশ্যই তোমরা দেখবে একটা নাউন ফ্রেজ হলে তার শেষে একটা নাউন বসে থাকে। ফ্রেজটার শেষে শেষে থাকবে একটা নাউন। নাউন ফ্রেজের কথা বলছি আমি, খুব ভালো করে নোট করবে, খুব ইম্পর্টেন্ট জায়গায় আমি পৌঁছে গেছি। এখানে একটা সেন্টেন্স দেখি, সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ থেকে প্রশ্ন আসবেই। আগের বারের যে মাদ্রাসার পরীক্ষাটা হয়েছে, লাস্ট যে পরীক্ষাটা হলো, এখানে 3টে প্রশ্ন দিয়েছিল ভাই, একটা নয়, 3টে প্রশ্ন ছিল এই ফ্রেজ ক্লজ থেকে। ভাবতে পারছো কতটা ইম্পর্টেন্ট এটা? তাহলে দেখো, খেয়াল করো, এই যে ফিস, এটা একটা নাউন। নাউন ফ্রেজের কথা বলছি আমি। স্ট্রাকচারালি তুমি কিভাবে চিনবে নাউন ফ্রেজ? সেটা হচ্ছে শেষে নাউন থাকবে। আর এই নাউনের আগে তুমি কি দেখতে পাবে? নাউনের আগে তুমি দেখতে পাবে একটা অ্যাডজেক্টিভ। ওকে, একটা অ্যাডজেক্টিভ। বেশিরভাগ ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে এই অ্যাডজেক্টিভটা কি হবে? ডিটারমিনার। ডিটারমিনার হবে বেশিরভাগ ক্ষেত্রে, ডিটারমাইন করতে আসবে। দেখো, এই ডিটারমিনার কি কি হতে পারে? এই ডিটারমিনার হিসেবে একটা আর্টিকেল আসতে পারে, আর্টিকেলস আসতে পারে, আর্টিকেলসও এক ধরনের ডিটারমিনার। ডিটারমিনার হিসেবে ডেমনস্ট্রেটিভ আসতে পারে কি? অবশ্যই ডিটারমিনার হিসেবে একটা ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড আসতে পারে। ডেমনস্ট্রেটিভ কোনগুলো দাদা? যেমন ধরো ওই দিস, দ্যাট, দোজ, তারপরে সাচ, এই ধরনের যে ওয়ার্ডগুলো, এগুলো ডেমনস্ট্রেট করতে কাজে লাগছে, তাহলে এগুলো ডেমনস্ট্রেটিভ। আর্টিকেল তোমরা জানো, এ এম দা। এছাড়াও আরও অনেক রয়েছে, যেমন ডিস্ট্রিবিউটিভ বলতে পারি আমি। ডিস্ট্রিবিউটিভ এটা আসতে পারে, এনি, সাম, আইদার, এগুলো সব ডিস্ট্রিবিউটিভ। এরকম অনেক আছে, এখানে আমি ডিটেলস বলছি না। এবার দেখো, অ্যাডজেক্টিভ হিসেবে পজেসিভ অ্যাডজেক্টিভ আসতে পারে, অবশ্যই আসতে পারে। পজেসিভ অ্যাডজেক্টিভ আসতে পারে। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পজেসিভ অ্যাডজেক্টিভ যেমন ধরো মাই, ইয়োর, হিজ, হার, ইটস, এইগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ আসবে, সেটা হয় ডিটারমিনার হবে, অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে, অথবা সেটা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হবে। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি দাদা? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেগুলো যেগুলো ডেসক্রিপশন দেয় নাউনের। ডেসক্রিপশন কীভাবে দিতে পারে? হয় কালার সম্পর্কে বলছে, যে কেমন কালারের, হয় বলছে সাইজ কেমন, শেপ কেমন, অথবা কোনো কোয়ালিটি বলছে, বিউটিফুল, আগলি, হাই, লো, যা খুশি বলতে পারে। তাহলে এইগুলো হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল করো, আমি নাউন ফ্রেজের কথা বলছি, যে নাউন ফ্রেজের স্ট্রাকচার বলছি আমি। কেমন দেখতে হয় নাউন ফ্রেজকে? অবশ্যই তার শেষে একটা নাউন থাকবে, এবং একা থাকবে না, কারণ একা থাকলে তো সেটা শুধু নাউন বলবো, নাউন ফ্রেজ কেন বলবো? সেই নাউনটার আগে কি থাকবে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে। নাউনের আগে, নাউনের সম্পর্কে বলছে, তাকে অ্যাডজেক্টিভই বলবে। ওর অ্যাডজেক্টিভ অনেক ধরনের হয়, আমি এখানে যা যা লিখলাম এতক্ষণ ধরে, এই সব কিছুই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে এই অ্যাডজেক্টিভটাকে 3টে ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 3 রকমের ওয়ার্ড তুমি দেখতে পাবে নাউন ফ্রেজে শেষের নাউনটার আগে। কি কি থাকতে পারে? হয় ডিটারমিনার থাকবে, অথবা একটা পজেসিভ অ্যাডজেক্টিভ থাকবে, অথবা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ থাকবে। ডিটারমিনার কি কি থাকতে পারে? একটা আর্টিকেল থাকতে পারে, ডেমনস্ট্রেটিভ থাকতে পারে, ডিস্ট্রিবিউটিভ থাকতে পারে, আবার একাধিক থাকতে পারে, অর্থাৎ আর্টিকেলও আছে, সাথে সাথে আবার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভও আছে, এরকমও হতে পারে। আবার একাও থাকতে পারে, একটাই মাত্র পজেসিভ অ্যাডজেক্টিভ বসে আছে, তারপরে নাউনটা বসে আছে, যাই থাকুক। এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার যখন তুমি দেখবে, তুমি বলবে যে এটা একটা নাউন ফ্রেজ গঠন অনুযায়ী। ওকে, ভালো করে এই শব্দটা খেয়াল করবে, বারবার আমি বলছি, গঠন অনুযায়ী। চলো, এটা বোঝা গেল। তাহলে তুমি আমাকে এবার বলো যে এই যে ফ্রেজটা দ্য ফিজ, এটা কি ফ্রেজ? তাহলে আশা করছি প্রত্যেকে বলতে পারছো যে অবশ্যই দাদা এটা একটা কি ফ্রেজ গো? নাউন ফ্রেজ। কি করে বুঝলে নাউন ফ্রেজ? কারণ এই যে শেষে দেখতে পাচ্ছি বসে আছে একটা নাউন, আর তার বাঁ দিকে বসে আছে দা, অর্থাৎ এটা একটা তোমার ডিটারমিনার। কি ধরনের ডিটারমিনার? এটা একটা আর্টিকেল। এইটাকে বলে পার্সিং করা, তুমি ভাঙবে। দেখো, এটা হচ্ছে নাউন,
ভাঙলে কি নাউন নিচে এবার লিখবে যে দ্য ফিশ, এটা কি নাউন হচ্ছে। যদিও ফিশ ওয়ার্ডটা দেখো, এবার ফিশ ওয়ার্ডটা নিয়ে বলি। ফিশ এই যে নাউনটা এটা অনেক রকমের হতে পারে। ফিশ বলতে তুমি কি বোঝাচ্ছ এখানে? আমি এখানে পার্টিকুলার একটা মাছকে বোঝাচ্ছি, তাহলে কমন নাউন, এটা অবশ্যই কমন নাউন, এটা এখানে কমন নাউন। কিন্তু ফিশ এটা ম্যাটেরিয়াল নাউন হয় যদি মাছ বলতে তুমি ওই পদার্থটা বলছো যেটা তুমি খাচ্ছ, অর্থাৎ ফুড আইটেম। যদি ফুড আইটেম হিসেবে তুমি ফিশটাকে নাও তাহলে ফিশটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, যাকে মাছ নাউনও বলা হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি আর্টিকেল বসেছে, আর ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, এটা আমরা দেখবো। এখন জাস্ট নোট করে নাও, চাইলে ছোটো ছোটো করে কনসেপ্ট বলে লিখতে পারো তুমি পাশে, খাতার পাশে। তাহলে করছি তো আমরা নাউন, এটা শুধু লিখলে আমরা প্রথম ইউসেজ হচ্ছে সাবজেক্ট হবে ভার্ব, এইগুলো কনসেপ্ট হিসেবে ছোট্ট 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 ছোটো করে খাতায় নোট করতে থাকো। ওকে, তাহলে এখানে ফিশটা হচ্ছে কমন নাউন, যেহেতু আর্টিকেল বসে আছে বাঁদিকে তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন নয়, এটা কমন নাউন, এটা পার্টিকুলার ফিশকে বলা হচ্ছে। চলো এগিয়ে যাই আমরা। এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই দাদা এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার একটা নির্দিষ্ট করে কোনো একটা মাছের কথা বলছি সেই জন্য দা বসেছে এখানে, এ ফিশ বসেনি। তাহলে দাদা এর প্লুরাল কি হবে ফিশের? দেখো ফিশের দুটো প্লুরাল হয়, হ্যাঁ ফিশের দুটো প্লুরাল হয়, একটা হচ্ছে ফিশ আর একটা হচ্ছে ফিশেস। খুব ভালো করে নোট করো কখন কোনটা হবে। ফিশ থেকে ফিশ এর সিঙ্গুলারও যেটা, প্লুরালও তাই, এটাকে বলা হয় জিরো প্লুরাল, অর্থাৎ যার সিঙ্গুলার আর প্লুরাল রূপ একই। যেমন একটা ভেড়াকেও শিপ বলি, 10টা ভেড়াকেও শিপ বলা হবে, শিপস বলা হবে না। একটা হরিণকেও ডিয়ার বলবো, 10টা হরিণকেও ডিয়ারই বলবো। অ্যাপারেটাস একটা হলেও যা, অনেকগুলো হলেও তাই। এয়ারক্রাফট একটা হলেও যা, অনেকগুলো হলেও সেম, চেঞ্জ হয় না। ব্রেস একটা ব্রেস হলেও 1 ব্রেস, 10টা ব্রেস হলেও 10 ব্রেস, ব্রেসেস কোনোদিন হয়ে যাবে না। তাহলে এইগুলো হচ্ছে জিরো প্লুরাল, যার মধ্যে একটা হচ্ছে ফিশ। আবার অনেক ধরনের ফিশ হয়, যেমন হচ্ছে সামান ফিশ, SALMON, সালমান, এলটা উচ্চারণ হয় না, ট্যাসিড থাকে, সেখানে সামান একটা সামান ফিশ, 10টা হলেও সামানই হবে, চেঞ্জ হয় না। ট্রাউট মাছ, একটা ট্রাউট 10টা ট্রাউট, ট্রাউটস কোনোদিন হয়ে যাবে না। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন মাছের নাম, এগুলোও কিন্তু কি হয় সেম থাকে, জিরো প্লুরাল। ফিশ ওয়ার্ডটা একটা ফিশ হলেও ফিশ, 10টা ফিশ হলেও ফিশ, কখন? যখন সেম প্রজাতির হবে, তাহলে বিলঙ্গিং টু দ্য সেম কাইন্ড অর সেম স্পিসিস নোট করে নেবে এর পাশে, তখন একটা অর্থাৎ একটা রুই মাছ আর 10টা রুই মাছ, একটা রুই মাছও এ ফিশ হবে, 10টা রুই মাছও 10 ফিশই হবে, ফিশেস লিখবো না। কিন্তু যদি আমি বলি এই পুকুরে অনেক মাছ আছে, এবার তুমি আমাকে বলো পুকুরে শুধু রুই মাছই আছে? না, অনেক ধরনের মাছ আছে, তাই না? তাহলে যেখানে অনেক প্রজাতির মাছ এক জায়গায় হচ্ছে সেটাকে তখন আমরা ফিশেস বলবো। আশা করছি বোঝাতে পেরেছি। তখন সেটা হয়ে যাচ্ছে ফিশেস। তাহলে দুরকম প্লুরাল হয়ে যাচ্ছে দেখো এই ওয়ার্ডটার। বেশ, আবার ফিরে আসি আমরা আমাদের যেটা মূল আলোচনার বিষয় ছিল। তাহলে এটা হয়ে গেল একটা নাউন ফ্রেজ। তাহলে আমি নাউনের চ্যাপ্টার করছি মানে তোমরা ধরে নাও নাউন ফ্রেজও আছে এখানে। 90% ক্ষেত্রে তোমরা সেন্টেন্স যখন লক্ষ্য করবে একটাই নাউন এরকম কমই পাবে, ফ্রেজ আকারেই পাবে। হয় তার আগে ডিটারমিনার বসে থাকবে, অথবা তুমি দেখবে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে আছে, অথবা দেখবে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বসে আছে। এই রূপেই তাকে পাবে, অর্থাৎ ফ্রেজ আকারেই পাবে। ওই জন্য মডার্ন গ্রামার বই যদি তুমি দেখো, চ্যাপ্টারটা নাউন না হয়ে নাউন ফ্রেজ করা হয়। এটাই হচ্ছে তার কারণ, কারণ বেশিরভাগ স্ট্রাকচার এটাই দেখতে পাই আমরা। বেশ, চলো তাহলে এটা হয়ে গেল একটা নাউন ফ্রেজ, আমরা জেনে নিলাম। কেন বললে দাদা নাউন ফ্রেজ? কারণ সেন্টেন্সের সাবজেক্ট রূপে কাজ করছে, এটা একটা চেনার উপায়, অর্থাৎ ফাংশন অনুযায়ীও এটা নাউন ফ্রেজ এবং স্ট্রাকচার অনুযায়ীও এটা নাউন ফ্রেজ। যখনই আমি ফ্রেজ বলবো তুমি দুটো ভাগ করবে, তুমি প্রশ্ন করবে যে ফ্রেজ জানতে চাইছি যে এটা কি ফ্রেজ, তুমি বলবে গঠন অনুযায়ী জানতে চাইছেন নাকি কাজ অনুযায়ী জানতে চাইছেন। দু রকমের অ্যান্সার হতে পারে। এটা প্রিপোজিশনাল ফ্রেজ এলে তখন বুঝতে পারবে এটা কতটা কমপ্লিকেটেড হয়ে যাবে জায়গাটা যদি না আমরা স্ট্রাকচার আর ফাংশনকে আলাদা করি। পরীক্ষায় কি হিসেবে প্রশ্নটা দেবে, মানে অ্যান্সারটা কি হিসেবে নেবে দেখবো আমরা। 90% ক্ষেত্রে ফাংশন অনুযায়ী অ্যান্সার নেই, স্ট্রাকচার অনুযায়ী নয়। চলো দেখা যাক নেক্সট। তাহলে কস্টের আমি বলে দিলাম, এটা যে পাস্ট টেন্স কী করে বুঝলাম, কারণ প্রেজেন্ট হলে একটা এস থাকতো থার্ড পারসন সিঙ্গুলার বলে, যেহেতু নেই তার মানে এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। ওকে, এদিকটাই চলে এসো। ₹100 এ কিলো, এই এটা কি? তুমি বলবে দাদা এটা হচ্ছে আর্টিকেল। না, এটা আর্টিকেল না, এটা হচ্ছে প্রিপোজিশন। কি এটা প্রিপোজিশন? ইয়েস, এটাকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। এটা কি আসলে? এটা হচ্ছে পার। এই ওয়ার্ডটা একটা প্রিপোজিশন, পার। তাহলে পার প্রিপোজিশনের বদলে আর্টিকেল বসেছে এ, এটা আর্টিকেল নয়, এটা ডিসগাইজড প্রিপোজিশন বলে। এরকম তুমি অনেক দেখতে পাবে। যেমন হচ্ছে তোমাকে বললো ধরো এ উইক, হি আর্নস ₹5,000 এ উইক। বলো এটার কি মানে?
এখানে এই যে এটা রয়েছে, এটা কি পার, প্রিপোজিশন ভাই, এটা একটা প্রিপোজিশন। তাহলে এখানে প্রিপোজিশনটা এ রূপে বদলে গেছে, তাই না? অর্থাৎ রূপ পরিবর্তন করেছে, ছদ্মবেশ নিয়েছে, ডিসগাইজ নিয়েছে। সেই জন্য এটার নাম হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তোমাকে বললাম কটা বাজছে গো ঘড়িতে, যেমন ধরো এখন 4টে বাজছে, তাহলে 4 o'clock। এই ওটা কি, এই যে মাথায় টিকি নিয়ে বসে আছে, এই ওটা কি প্রিপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন। এটা অফ, এটা অফ, অফটাই এরকম রূপ চেঞ্জ হয়ে ও হয়ে গেছে। আশা করছি বোঝাতে পারছি আমি তোমাদের। ঠিক তেমনভাবেই দেখো ওয়ান্স, আচ্ছা এটা অনেক ডিপ হয়ে যাবে আমি যদি বলি, চলো এটা আপাতত বলছি না, তোমাদের কাজ রইল এটা যে ওয়ান্সটা আসলে কি, এটা তোমরা ব্যাখ্যা করবে, এটাকে ভাঙবে, এটাকে ভেঙে কি পাওয়া যায়, এর মধ্যে কি কোনো প্রিপোজিশন পাচ্ছি আমরা, নিজেরা দেখে বলবে আমাকে, ঠিক আছে? তারপর আমি বলবো এটা কি। ওকে, চলো সাইডওয়েজ তোমরা পাবে, সাইডওয়েজ শব্দটা ভাঙবে, সেখানেও দেখবে প্রিপোজিশন বেরোচ্ছে। চলো আর বলছি না, তাহলে এই নিয়েই বলতে হবে আমাদের শুরু। বেশ, তাহলে এটা পেয়ে গেলাম আমরা যে এটা একটা প্রিপোজিশন, এটা ডিসগাইজড প্রিপোজিশন। ওকে, ₹100 এ কিলো, মাছটার দাম, ঠিক আছে। আচ্ছা আমরা কি এরকম বলতে পারি যে যদি বলি যে কিলো দরে মাছ বিক্রি হয়, এটাও তো বলতে পারি, মাছ তো আর লিটার দরে বিক্রি হয় না, মাছ কিলো দরে বিক্রি হয়, পেট্রোল লিটার দরে বিক্রি হয়। তাহলে ধরো বললাম যে ফিশ অর্থাৎ মাছ বিক্রি হচ্ছে কি কিলো দর, ফিশ ইজ সোল্ড, দ্য ফিশ ইজ সোল্ড বাই কিলো। খেয়াল করো প্রিপোজিশন কি লাগিয়েছি, খেয়াল করো বাই লাগিয়েছি প্রিপোজিশন, নোট করো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুব ইম্পর্টেন্ট। যখনই তুমি দেখবে কোনো মেজারমেন্টের কথা হচ্ছে, কিছু মাপা হচ্ছে, ওয়েট কিছু হচ্ছে, কোনো রেট প্রকাশ পাচ্ছে, মিনিটে 30টা ওয়ার্ড টাইপ করতে পারে রেট, তখনই তুমি বাই লাগাবে এখানে, ঠিক আছে? দেখো ভালো করে খেয়াল করো, আমি কোথাও দাম লিখিনি, এখানে দামটা কত লিখিনি, শুধু বলেছি কিলো দরে বিক্রি হয়। কিন্তু যদি দাম উল্লেখ করে দেয়, প্রাইসটা মেনশন করে দেয়, তখন কিন্তু আর বাই বসবে না, তখন অ্যাট বসে যাবে। কেমন? তা ফিশ যেটা আমি কিনেছি সেই ফিশটার কথা বলছি, ফিশ ইজ সোল্ড অ্যাট ₹100। মাছটা কত টাকায় বিক্রি হয়েছে? 100 টাকায়। দেখো কি বসিয়েছি প্রিপোজিশন, অ্যাট, অ্যাট ₹100, যেহেতু প্রাইস মেনশন করে দিয়েছে সেই জন্য অ্যাট বসে গেছে। প্রাইস মেনশন করেনি, জাস্ট ওয়েটটাকে বলছে, এটা কি হিসেবে, কি দরে এটা, তখন আমরা বলছি যে বাই বসাচ্ছি প্রিপোজিশন হিসেবে। লক্ষ্য করো এখানেও প্রিপোজিশন, এখানেও প্রিপোজিশন, ভাই তাহলে এটা প্রিপোজিশন নয়? ইয়েস, এখান থেকে তো বুঝতে পারছি যে এটাও প্রিপোজিশন, রূপ বদলে আছে। বেশ, তাহলে এটা চলে গেল আমাদের। আচ্ছা এগিয়ে আসি আমরা, বলো দা ফিশ লিখবো নাকি এ ফিশ লিখবো নাকি শুধু ফিশ লিখবো নাকি ফিশেস লিখবো এখানে, বলো এবার এটা বলো। প্রত্যেকটা জায়গাকে তোমাকে ভাঙতে হবে ভালো করে, কতটা তুমি ডেপথে প্রবেশ করতে পারো সেটা তোমাকে দেখতে হবে। তাহলে বলো আমি এখানে যদি লিখতাম এ ফিশ কস্ট ₹100 এ কিলো, এটা ঠিক হতো? এর মানে কি হতো? আর যদি বলতাম ফিশেস কস্ট ₹100 এ কিলো, এর কি মানে হতো? অসুবিধা হচ্ছে বুঝতে? চলে এসো এদিকে, কাউ লেখো, ডগ দিয়ে লেখো। ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, বলো এটা কারেক্ট সেন্টেন্স? এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, বলো এটা কারেক্ট সেন্টেন্স নাকি ইনকারেক্ট? ডগস আর ফেথফুল অ্যানিম্যাল, বলো এটা কারেক্ট হবে? দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, বলো এটা কারেক্ট হবে? ডগস আর ফেথফুল, এটা কারেক্ট হবে? কোন সেন্টেন্সটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট বলো দেখি, ভালো করে লক্ষ্য করো। যদি আমি সমগ্র প্রজাতিটাকে বোঝাতে চাইছি শুধু একটা নাম দিয়ে, অর্থাৎ কমন নাউন দিয়ে সমগ্র প্রজাতিটাকে আমি নির্দেশ করছি, কিন্তু এটাকে আমি দুভাবে নির্দেশ করতে পারি। এক,
সমগ্র প্রজাতিটাকে একটা গ্রুপ হিসেবে বলতে পারি আমি। আবার সমগ্র প্রজাতির ভিতরে প্রত্যেকটা এলিমেন্টকে, এখানে প্রাণী অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে ইন্ডিভিজুয়ালি বলতে পারি, আলাদা 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 করে। যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি তখন আমি বলবো এ ডগ। এই এটা আসলে এনি। ভালো করে মনে রাখো, এই যে আর্টিকেল এ আর এন, এই দুটো হচ্ছে আসলে ওয়ান। এই যে আর্টিকেলটা, এর উইকার ফর্ম বলে এটাকে। যদি প্রশ্ন আসে এ আর এন কার উইকার ফর্ম, অ্যান্সার করে আসবে ওয়ান। এনি অ্যান্সার করে দিও না, এনির উইকার ফর্ম নয়, ওয়ানের উইকার ফর্ম। কিন্তু মানেটা কি হয়? এনি। এবার এই ওয়ান, এনি, এ, এদের মধ্যে কি তফাৎ আর্টিকেলের চ্যাপ্টারে বোঝাবো ভালো করে। আর যদি বলে দা কার উইকার ফর্ম, অ্যান্সার হবে দ্যাট। দ্যাটের উইকার ফর্ম হচ্ছে দা। আশা করছি এটা বুঝে গেছো। তাহলে এর মানে হচ্ছে এনি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। যে কোনো কুকুর হচ্ছে ফেথফুল, অবশ্যই অবশ্যই যে কোনো কুকুর ফেথফুল। তাহলে এটা কারেক্ট সেন্টেন্স আমাদের, গ্রামাটিক্যালি কারেক্ট এটা। ডগস আর ফেথফুল অ্যানিম্যাল, এটা কি ঠিক না? কারণ আমি অ্যানিম্যাল লিখেছি, এখানে ডগস আছে প্লুরাল। তাহলে প্রথম যেটা ভুল বেরোলো এটা অ্যানিম্যালস করতে হবে। ওকে, অ্যানিম্যালস যদি আমি করে দিই তাহলে কি কারেক্ট হয়ে যাবে সেন্টেন্সটা 100%। এর মিনিং কি হবে? ওই যে বললাম সমস্ত কুকুর, সমস্ত কুকুর, সব কুকুর, সব কুকুরকে আমি বলছি। তাহলে অবশ্যই একের বেশি কুকুর আছে আমাদের জগতে, তাহলে সমস্ত কুকুর হচ্ছে ফেথফুল। তাহলে এটাও গ্রামাটিক্যালি তো কারেক্ট সেন্টেন্স। এর সাথে এর মিনিংয়েরও কোনো তফাৎ হলো না। চলে আসি এটাতে, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। ওই কুকুরটা না, এখানে ওই কুকুরটা না। অনেক সময় দা কি করে, যদি কোনো প্রাণীর আগে আসে বা কোনো পার্সনের আগে আসে বা কোনো অবজেক্টের আগে আসে, সেই সমগ্র প্রজাতিটাকে একসঙ্গে গ্রুপ আকারে নির্দেশ করে দেয়। সিঙ্গুলার ভার্ব নেবে, যেহেতু একটা গ্রুপের কথা হচ্ছে। তাহলে দা ডগ মানে এখানে সমস্ত কুকুরকেই বলছে, কিন্তু এটা একটা প্রজাতি হিসেবে একটা সিঙ্গেল গ্রুপ হিসেবে ধরছে। সেই জন্য দেখো এখানে আমি ইজ লাগিয়েছি, কিন্তু এখানে আমি আর লাগিয়েছিলাম। ভালো করে খেয়াল করো। তাহলে এটাও গ্রামাটিক্যালি তো কারেক্ট, এবং এই তিনটে সেন্টেন্সের মিনিং একেবারেই সেম। শুধু এখানে সমগ্র প্রজাতিটাকে একটা গ্রুপ হিসেবে বলছে, এখানে সমগ্র প্রজাতিটাকে প্লুরাল হিসেবে ধরছে যেহেতু একের বেশি আছে। এখানে সমগ্র প্রজাতিটাকেই বলছে, কিন্তু একটা 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 করে ইন্ডিভিজুয়ালি বলছে, অর্থাৎ এনি সেন্সে বলছে। লাস্ট এটা দেখো, ডগস আর ফেথফুল, অবশ্যই 100% কারেক্ট। এটার সঙ্গে এটার তফাৎ কী হলো? এখানেও ডগস লিখেছিলাম, এখানেও ডগস লিখেছি। এখানে তফাৎ হলো আমি এই যে ফেথফুল, এখানেও ফেথফুল লিখেছি। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটার ডান দিকে কোনো আমি নাউন দেখতে পাচ্ছি না, এই অ্যাডজেক্টিভটার ডান দিকে একটা নাউন দেখতে পাচ্ছি। এই অ্যাডজেক্টিভটার নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটার নাম হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, যেহেতু এর পাশে নাউন নেই, একই নির্দেশ করছে, তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। কার? এই সাবজেক্টটার, অর্থাৎ এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন আসতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আবার অ্যাডজেক্টিভও আসতে পারে। আর কমপ্লিমেন্ট হিসেবে শুধু আমরা দেখবো নাউনও আসে, অ্যাডজেক্টিভও আসে, কখনো কখনো অ্যাডভার্বিয়ালসও আসে, সেটাও দেখবো আমরা। চলো, তাহলে এই সেন্টেন্সটা একমাত্র রং হয়ে গেল, যেহেতু এখানে সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউনও বসিয়েছি, আবার আর্টিকেলও বসাইনি, তাহলে এটা রং। সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন হলেই তার আগে আর্টিকেল বসাতে হবে। আর্টিকেলের চ্যাপ্টারে খুব ভালো করে বলবো। তাহলে এইটাই তোমরা এখানে অ্যাপ্লাই করে দাও ফিশের সাথে। তাহলে ফিশের ক্ষেত্রে এখানে আমি সমস্ত ফিশ বোঝাতে যাইনি, আমি একটা মাছ কিনেছিলাম সেটা বলছি এখানে। তাহলে নির্দিষ্ট করে একটা মাছের কথা বলছি, তাহলে অবশ্যই আমি দা বসাবো, কারণ এটা ফিক্সড একটা মাছের কথা বলছি যেটা আমি কিনেছিলাম, তাই না? চলো, তাহলে এখানে সঠিক রয়েছে সেন্টেন্সটা। এখানে এ ফিশ বললেও ভুল হয়ে যেত, এখানে যদি আমরা ফিশেস বলতাম তাও ভুল হয়ে যেত, আর শুধু ফিশ তো বলা যাবে না। কমপ্লিট হয়ে গেল আমাদের সাবজেক্ট অফ এ ভার্ব। আশা করছি বোঝাতে পেরেছি। 2 নম্বর, ডিয়ার ফ্রেন্ডস, দেখো এইটুকু বোঝাতেই আমার 40 মিনিট লেগে গেছে। তাহলে কত বড় ভিডিও হয়ে যাবে, যদি একটা ভিডিওই নাউন কভার করতে যাই তাহলে মনে হয় প্রায় 50 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাও মনে হয় কভার হবে না। বেশ, চলো, সেকেন্ড হচ্ছে আমাদের অবজেক্ট অফ এ ভার্ব। অবজেক্ট অফ এ ভার্ব 2 নম্বর লেখো। তাহলে নোট করো, এই সেন্টেন্সটা লিখে নিয়েছো। এই সেন্টেন্সটাকে পুরো আমরা পার্সিং করে নিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ জেনে নিয়েছি এবং ডিটেলসে আমরা এটাকে অ্যানালিসিস করলাম। এবার চলে আসি অবজেক্ট অফ এ ভার্ব হিসেবেও নাউন বসতে পারে, আর নাউন যতবার আমি বলবো তুমি নাউন ফ্রেজ ধরে নেবে, কারণ আমি একটা শব্দের বেশি বলবো। ওকে, তাহলে অবজেক্ট অফ এ ভার্ব হিসেবে বসছে। যেমন ধরো আমি বললাম যে কি বলা যায়, ধরো আই টুক দ্য ডিসিশন ইন এ হারি, অথবা ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্কের মানে হচ্ছে এটা একটা ইডিয়াম, এটার মানে হচ্ছে গেস করা বা না জেনে, এরকম। ওকে, তাহলে আই টুক দ্য ডিসিশন ইন এ হারি। খেয়াল করো, আই টুক হোয়াট, কি নিয়েছিলাম আমি? ডিসিশন নিয়েছিলাম। তাহলে এই যে দ্য ডিসিশন, এই অংশটা,
এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ একের বেশি শব্দ আছে এবং কোনো ফাইনাইট ভার্ব নেই। যদি ফাইনাইট ভার্ব থাকতো তখন আবার 3টে ভাগ হয়ে যেত, পরে বলবো তার সম্পর্কে, আগে এখানে চলে এসো। তাহলে কোনো ফাইনাইট ভার্ব নেই, দুটো ওয়ার্ড আছে, তাহলে এটা একটা ফ্রেজ। বুঝে গেছি আমরা কিসের কাজ করছে, এই টুক ভার্বের অবজেক্টের কাজ করছে। তাহলে অবজেক্টের কাজ যেহেতু করছে তাহলে এটা নাউন। আর দেখতেও পাচ্ছি আমরা শেষে নাউন বসে আছে, তার আগে একটা ডিটারমিনার বসে আছে, তাহলে অবশ্যই এটা নাউন ফ্রেজ। তাহলে দেখতেই পেলে একটা নাউন ফ্রেজ কখনো ভার্বের সাবজেক্ট হয়, কখনো আবার ভার্বের অবজেক্ট হয়। চলে আসি এই দিকটায়, চলে এসো। ইন এ হাড়ি, এটা কি? এই অংশটা কি? ইন এ হাড়ি বলো, ইন দ্য ডার্ক বলো, এই অংশটা কি বলো, ট্রাই করো। এতক্ষণে এটুকু তো বুঝে গেছো, কোনো ফাইনাইট ভার্ব নেই, আবার একের বেশি শব্দ আছে। কোনো ফাইনাইট ভার্ব নেই, আবার একের বেশি শব্দ আছে, তাহলে এটা একটা ফ্রেজ। ওকে, নাম্বার 1, প্রথম পয়েন্ট, এটা একটা ফ্রেজ আমরা জানতে পারলাম। সেকেন্ড পয়েন্ট, এটা কি ফ্রেজ? চলে এসো, গঠন অনুযায়ী দেখো কি দিয়ে শুরু হয়েছে, একটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে, শেষে একটা নাউন আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ। কি করে বললে দাদা প্রিপোজিশনাল ফ্রেজ? তার কারণ হচ্ছে প্রিপোজিশন যখন শুরু হয়, কোনো প্রিপোজিশন, এর পরে অবশ্যই নাউন আসবে। কেন আসবে? কারণ এই প্রিপোজিশনের পরে যে নাউনটা আসে এটা এই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে যায়, একে বলে প্রিপোজিশনাল অবজেক্ট। যেক্ষেত্রে ভার্ব ডাইরেক্ট অবজেক্টটাকে নিতে পারে না, অথচ তার একটা অবজেক্টের প্রয়োজন, তখন সে একটা প্রিপোজিশনকে নিয়ে আসে, সেই প্রিপোজিশনটা অবজেক্টটাকে গ্রহণ করে নেয়, তখন তাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। যেমন ধর আমি বললাম হি কেম মি, বলো হি কেম মি, এরকম বলা যায় না? বলা যায় না। আচ্ছা, মিটা কি? অবজেক্ট। কিন্তু এখানে এই যে ভার্বটা আছে, কেম ভার্বটা, যেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এই অবজেক্টকে ডাইরেক্ট নিতে পারবে না, তখন কি প্রয়োজন হবে? একটা প্রিপোজিশনের প্রয়োজন হবে। সেই জন্য কামের পরে একটা টু বসে যাবে, কাম টু মি। যেই টু মি চলে এলো, এটা একটা ফ্রেজ হয়ে গেল। দেখো, একের বেশি শব্দ, কোনো ফাইনাইট ভার্ব নেই, ফ্রেজ। কি ফ্রেজ? এটা তো অবজেক্ট নয়, তাই না? তাহলে এটা কি? এটা কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট, অবশ্যই কমপ্লিমেন্ট, কিন্তু কিসের কাজ করছে? অ্যাডভার্বিয়ালসের কাজ করছে। এটা কোথায় এসেছিল? আমার কাছে এসেছিল। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অথচ গঠন অনুযায়ী এটা কি ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন প্লাস নাউন, লেখো প্রিপোজিশন প্লাস নাউন, এই স্ট্রাকচার পেয়ে গেলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। গঠন অনুযায়ী, কাজ অনুযায়ী কি হবে? কাজ অনুযায়ী তোমাকে দেখতে হবে যে কোন পার্টস অফ স্পিচের কাজ করছে, নাউনের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, নাকি এটা অ্যাডভার্বের কাজ করছে। তাহলে অবশ্যই এটা অ্যাডভার্বের কাজ করছে। কি করে বললে দাদা অ্যাডভার্বের কাজ করছে? WH দিয়ে প্রশ্ন করো, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ লং, হাউ। প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করবে বললাম? হোয়ার দিয়ে প্রশ্ন করো, কোথায়। যদি অ্যান্সার দেয় অবশ্যই সেটা অ্যাডভার্ব হবে। তুমি প্রশ্ন করো এটাকে হোয়াই দিয়ে, যেটা অ্যান্সার আসবে অবশ্যই অ্যাডভার্ব হবে। তুমি প্রশ্ন করো হাউ দিয়ে, যেটা অ্যান্সার আসবে অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে। তুমি প্রশ্ন করো হাউ লং, কতক্ষণ ধরে, যেটা অ্যান্সার আসবে সেটা কি হবে? অবশ্যই অ্যাডভার্ব হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে যদি আমি হোয়ার দিয়ে প্রশ্ন করি, আচ্ছা এটা হোয়েনও লিখে রাখো, হোয়েন দিয়ে প্রশ্ন করলেও আসবে অ্যান্সার। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলাম, হি কেম হোয়ার, কোথায় এসেছিল? আমার কাছে। তাহলে এটা অ্যান্সার এলো। তাহলে কাজ অনুযায়ী এটা কিসের কাজ করছে? এই ফ্রেজটা কাজ কিসের করছে ভাই? এখানে দেখো হোয়ারের অ্যান্সার দিচ্ছে, তার মানে অ্যাডভার্বের কাজ করছে। তাহলে এটা কি ফ্রেজ? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু গঠন অনুযায়ী কি? প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যান্সার কোনটা করবো দাদা? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার কোনটা করবো পরীক্ষাতে? যদি দেখো দুটোই দেয়া আছে, তাহলে অবশ্যই তুমি ফাংশন অনুযায়ী অ্যান্সার করে আসবে। যদি টু মি এতটা বোল্ড করা আছে বা আন্ডারলাইন করা আছে, টু মি দিয়ে বলেছে এটা কি ফ্রেজ, তুমি ফাংশন অনুযায়ী অ্যান্সার করবে। যদি দুটোই থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি লেখা থাকে সেটাই অ্যান্সার হবে, কিন্তু যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশানে না থাকে তখন তোমাকে প্রিপোজিশনাল ফ্রেজই অ্যান্সার করে আসতে হবে। ভালো করে শোনো, প্রিপোজিশনাল ফ্রেজ যেটা, এর অ্যাকচুয়াল গঠনটা কি, যেটাকে আমরা যদি বেসিক শিখতে চাই, তাহলে প্রিপোজিশন ফ্রেজের গঠন অ্যাকচুয়ালি হয় প্রথমে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, মাঝখানে থাকে একটা নাউন। বেশিরভাগ ক্ষেত্রে এইটাই স্ট্রাকচার হয়। তুমি যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ দেখো, ইন ফ্রন্ট অফ লেখো, ইন ফ্রন্ট অফ। ফ্রন্ট কি গো? নাউন। অফ কি? প্রিপোজিশন। ইন কি? প্রিপোজিশন। বাই ডিন্ট অফ, ইন অ্যাকর্ডেন্স উইথ, এগুলো সব তুমি খেয়াল করো যে বাঁদিকে প্রিপোজিশন, ডান দিকে প্রিপোজিশন, মাঝখানে একটা নাউন। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রাকচার অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু অনেক সময় তুমি শেষের প্রিপোজিশনটা দেখতে পাবে না, তুমি প্রথমে প্রিপোজিশন দেখবে, তারপরে নাউন দিয়ে শেষ হয়ে যাবে, আর এই নাউনটা হয়ে যাবে প্রিপোজিশনের অবজেক্ট। সেটাও গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজই হবে, কিন্তু কাজ অনুযায়ী
সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এবার তুমি দেখবে যদি তুমি কোনো পরীক্ষাতে দেখো যে ইন ফ্রন্ট অফ তারপরে সামথিং এস, ইন ফ্রন্ট অফ দ্য ডোর লেখা আছে, ভালো করে দেখো এখানে লিখি আমি, পুরো হজবরল হয়ে গেছে বিষয়টা। ইন ফ্রন্ট অফ দ্য ডোর দ্য লেডি, আমরা ফিরে আসবো এখানে, আগে এটুকু দেখা যাক। দ্য লেডি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ডোর। খেয়াল করো, এবার তোমাকে প্রশ্ন করেছে যে বলো যে এখানে এই যে ইন ফ্রন্ট অফ, এটা কি ফ্রেজ? চারটে অপশান আছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি প্রিপোজিশনাল ফ্রেজ। দুটোই অপশানে আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও আছে, প্রিপোজিশনাল ফ্রেজও আছে। কি অ্যান্সার করে আসবে? 100% প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করবে। কতটা আন্ডারলাইন করা আছে? ইন ফ্রন্ট অফ পর্যন্ত, ইন থেকে শুরু করে অফ পর্যন্ত। তাহলে খেয়াল করো এই যে ইন ফ্রন্ট অফ, এটা কি করছে? ডোর আর স্টুড এদের রিলেশান দেখাচ্ছে, রিলেট করে দিচ্ছে দুটোকে, সেই জন্য এটা প্রিপোজিশন, এটাই প্রিপোজিশনের কাজ। কিন্তু কনফিউশনটা কোথায় ক্রিয়েট হবে? যদি এতটা আন্ডারলাইন করা থাকে, ইন ফ্রন্ট অফ দ্য ডোর, যদি এতটা আন্ডারলাইন করা থাকে, অর্থাৎ ডোর পর্যন্ত জানতে চাইছে যে এই যে পুরো অংশটা ইন ফ্রন্ট অফ দ্য ডোর, এখানে দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই, এইটা তাহলে অবশ্যই একটা ফ্রেজ হবে পুরোটা। এবার এই পুরো অংশটা এটা কি ফ্রেজ? এবার তোমাকে চারটে অপশান দিয়েছি, সেখানে প্রিপোজিশনাল আছে, অ্যাডভার্বিয়াল আছে। কি অ্যান্সার করবে? কাজ দেখো, ফাংশন। ফাংশন দেখো, আগেরটাও আমরা গঠনের সাথে সাথে ফাংশন অনুযায়ী করেছিলাম, অর্থাৎ ইন ফ্রন্ট অফ এইটুকু দিলে এটা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার হবে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাকর্ডিং টু ফাংশনও হবে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশনারে ফাংশন করছিল। কিন্তু যদি পুরোটা দিয়ে দেয় তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অবশ্যই ইন দিয়ে শুরু হচ্ছে, দেখো অপ আছে, তাহলে এটা অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজই হবে। কিন্তু ফাংশন অনুযায়ী দ্য লেডি স্টুড হয়ার, তুমি স্টুডকে হয়ার দিয়ে প্রশ্ন করো, তাহলে এই অ্যান্সারটা আসছে। তাহলে ফাংশন অনুযায়ী এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসবে। অ্যান্সার কি করে আসবো দাদা? যদি পুরোটা আন্ডারলাইন করা থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে আসাটাই যুক্তিসঙ্গত, এটাই সঠিক অ্যান্সার হবে যদি ডোর পর্যন্ত আন্ডারলাইন করা থাকে বা বোল্ড করা থাকে। কিন্তু যদি দেখো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশানে নেই, তখন বাধ্য হয়ে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করে আসতে হবে। আর ঠিক এই রকম প্রশ্নই এসেছিল তোমাদের পরীক্ষায়, এবং প্রথম অ্যান্সারটা যখন দিয়েছিল তখন এটার অ্যান্সার অ্যাডভার্বিয়াল ফ্রেজই দিয়েছিল, রিভিউ করার সময় চেঞ্জ করে আবার এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ করেছে, যেটা একেবারেই অনুচিত, এটা ঠিক না। প্রথমে সঠিক অ্যান্সারই দিয়েছিল। আমি তোমাদের দেখাবো, সমস্ত কোয়েশ্চেন দেখাবো, কী কোয়েশ্চেন এসেছিল এক্স্যাক্টলি, এটা যদি বুঝে নাও ভালো করে তোমরা, তাহলে ফ্রেজ এলেই তোমাদের কাজ হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী দেখা আর ফাংশন অনুযায়ী দেখা। আশা করছি বোঝাতে পেরেছি। এবার চলে আসি আমরা এই যেটা আমরা করছিলাম আসল, তাহলে সেখানে চলে আসি, সব মুছে দিই আমি এখানে। তাহলে দেখো এই যে আই টুক দ্য ডিসিশন ইন এ হারি, এইখানে আমি বলছি যে ইন এ হারি এটা কি ফ্রেজ? তাহলে তোমরা অবশ্যই বলবে যে দ্য ডিসিশন নিয়েছিলাম তাড়াহুড়োতে, কেমনভাবে? তাহলে কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার এলো? হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার আসছে এই ফ্রেজটা। তাহলে কিসের কাজ করছে গো? অবশ্যই অ্যাডভার্বের কাজ করছে এটা। যেহেতু অ্যাডভার্বের কাজ করছে তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজই অ্যান্সার হবে, 100% অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্সার হবে। কিন্তু যেহেতু প্রিপোজিশন দিয়ে স্টার্ট হচ্ছে এটা, তাহলে দেখো এটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি আছে? প্রিপোজিশনের অবজেক্ট আছে, আর অবজেক্ট যখনই হবে সেটা কি হবে? নাউন হবে। দেখতেই পাচ্ছ হারি শেষে আছে নাউন, আর তার আগে কি আছে? আর্টিকেল আছে ডিটারমিনার হিসেবে। ওকে, তাহলে এটা গঠন অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ আমরা দেখতে পেলাম প্রিপোজিশন আছে প্লাস ডিটারমিনার আছে, যেটা এখানে আর্টিকেল, প্লাস নাউন আছে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই এটা প্রিপোজিশনাল ফ্রেজই হচ্ছে। চলো আরেকটু, কিন্তু এটা অ্যান্সার কী হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ কাজ করছে অ্যাডভার্ব। যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশানে না থাকে তখন তুমি অ্যান্সার করে আসবে প্রিপোজিশনাল ফ্রেজ। ইনটা বাদ দাও, ইনটাকে এবার তুলে দাও। এ হারি, বলো কি ফ্রেজ হবে? এ হারি। তাহলে এখানে দেখতে পাচ্ছ মেন ওয়ার্ড একটা নাউন, তার আগে কি আছে? ডিটারমিনার একটা আছে কি? এ, যেটা হচ্ছে আর্টিকেল। তাহলে এটা অবশ্যই নাউন ফ্রেজ, যার হেড ওয়ার্ডটা কি? নাউন। ওকে, খেয়াল করো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রিপোজিশনাল ফ্রেজ এ তিনটে কাজ করে জানো একটা সেন্টেন্স, সরি হ্যাঁ তিনটে কাজ করে, ঠিকই আছে। এক হচ্ছে এ নাউনের কাজ করতে পারে, যেটা খুব রেয়ার সেন্টেন্সে খুব রেয়ার তুমি পাবে যেখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ একটা নাউনের কাজ করবে, তখন আবার তাকে আমরা নাউন ফ্রেজ বলবো কাজ অনুযায়ী। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে, ইয়েস, তখন আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ সেটাকে বলবো, কিন্তু সেটা প্রিপোজিশনাল ফ্রেজই, প্রিপোজিশন দিয়ে শুরু হবে। আবার অ্যাডভার্বের কাজ করবে তখন আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাকে বলছি? প্রিপোজিশনাল ফ্রেজটা কি বলছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বের কাজ করছে বলে। এটা অলরেডি আমরা দেখে নিয়েছি। দ্য লেডি
দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, খেয়াল করো কাকে বলি আমরা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। এবার খেয়াল করি উইথ দ্য ল্যাম্প, এই যে ফ্রেজটা, এটা একটা ফ্রেজ, অবশ্যই ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ হবে, কার সম্পর্কে বলছে গো, লেডির সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। ভালো করে নোট করো, এক্সট্রা তথ্য কে দেয় ভাই, ভালো করে দেখো, আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে একমাত্র অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই দুজন ভদ্রলোকই আছে যারা এক্সট্রা তথ্য দেয়, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশান প্রোভাইড করে, তাই না? এক্সট্রা ইনফরমেশান প্রোভাইড কে করবে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এই অ্যাডজেক্টিভের একটা আবার এক্সেপশান আছে, যেখানে অ্যাডজেক্টিভ এক্সট্রা ইনফরমেশান না দিয়ে কখনো কখনো নেসেসারি ইনফরমেশানও দেয়, নেসেসারি ইনফরমেশনও দেয়, একটা এক্সট্রা ইনফরমেশন নয়, নেসেসারি ইনফরমেশন, তখন আমরা কমপ্লিমেন্ট বলি একে, সেটা পরের বিষয়। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এরা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। লক্ষ্য করো, উইথ দ্য ল্যাম্প, এটা কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিল, দ্য লেডির সম্পর্কে। এটা আমি নাও বলতে পারতাম, এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। তাহলে এই যে অংশটা যেহেতু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কার সম্পর্কে, নাউনের সম্পর্কে দিল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। যদি এটাই ভার্বের সম্পর্কে দিত, যেটা আমরা আগে দেখেছিলাম, ভার্বের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছিল, আই টুক দ্য ডিসিশন ইন এ হারি, ডিসিশন টুক যে ভার্বটা ছিল তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছিল কোনটা, ইন এ হারি, এই ফ্রেজটা, সেই জন্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাম বলেছিলাম। কিন্তু গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজই ছিল। এখানেও দেখো গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ, কী করে বুঝলে দাদা, এই যে প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে আর শেষে আছে একটা নাউন, তাহলে এটাও গঠন অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ করছে কি স্যার, অ্যাডজেক্টিভের, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে এখানে। আশা করছি বোঝাতে পেরেছি। চলো, এটা একটা বোঝা গেল। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ দেখো 3 রকমের হলো, একটা নাউন ফ্রেজও হতে পারে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। আবার অ্যাডভার্বিয়ালস বলে একটা টার্ম বলেছিলাম তোমাদের, দেখো অ্যাডভার্বিয়ালস, এটা আবার 3 রকমের হয়ে যায়। অ্যাডভার্বিয়ালস কী কী হতে পারে, হয় এই অ্যাডভার্বিয়ালসটা হবে একটা সিঙ্গেল অ্যাডভার্ব, সিঙ্গেল একটা অ্যাডভার্ব, সেটা একটা অ্যাডভার্বিয়ালস, তাকেও অ্যাডভার্বিয়ালসই বলবো আমরা। আবার এটা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, আর সিঙ্গেল অ্যাডভার্ব না, সিঙ্গেল অ্যাডভার্ব হলে আমরা অ্যাডভার্বই বলি, অ্যাডভার্বিয়ালসও বলি না, অ্যাডভার্ব ক্লজ হতে পারে এটা। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ক্লজ মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, আর প্রিপোজিশনাল ফ্রেজ। ভালো করে খেয়াল করো ফ্রেন্ডস, এই জায়গাটা দেখো, একটা প্রিপোজিশনাল ফ্রেজও কিন্তু আসলে অ্যাডভার্বিয়াল, কারণ কাজ করছে কিসের, অ্যাডভার্বের। তাহলে আশা করছি এটা খুব ভালো করে আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি বিষয়টা। তাহলে দুটো জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা দেখলাম একটা নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, নাউন ফ্রেজ, আবার সেন্টেন্সের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। এরকম এর 6টা কাজ আছে, আমরা দেখব একে একে পরপর, কিন্তু আজ আর না, আজকে অনেক টাইম চলে গেছে। এইটুকু দিয়ে দেখো, দুটো বিষয় বলতেই কত কি বলা হয়ে গেছে, এখানে অনেক কিছু তোমরা নতুন তথ্য পেয়েছো এখান থেকে, আশা করছি কিছু যতটুকু পাও, যদি একটা কনসেপ্টও তোমার কাছে নিউ লেগে থাকে সেটা নোট করেছো তুমি খাতায়, এটাই তোমার কাছে একটা গেম। ওকে, তাহলে ডিয়ার ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পার্ট নাম্বার 2 আসছে আমাদের নাউনের, মানে ক্লাস নাম্বার 3 নাউনের ক্লাস 2, সেখানে আমরা এর পরে এগিয়ে যাব এবং তার সাথে সাথে বাকিগুলো একে একে আসবে, টাইপস আসবে, সব কিছু ডিটেলস আমরা করছি। দেখো, নাউন শেষ করতে অনেক সময় লেগে যাবে, কিন্তু ভেবো না যে শুধু নাউন শেষ হচ্ছে, এর সাথে ফ্রেজ হয়ে গেল। দেখো, তার সাথে আমি আরও কত নতুন তোমাদের এক্সট্রা বিষয় বলেছি, প্রিপোজিশনের কথাও বলেছি, এখানে অ্যাডভার্বের কথাও বলেছি, আরও কত কি তোমাদের এখানে বললাম, আমি ডিটারমিনার্স বলে দিলাম এখানে। ওকে, তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওয়। যদি ভালো লাগে লাইক করবে, এভাবেই পড়াবো, বলবে আমাকে যে এভাবেই চালাবো নাকি যেভাবে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে পড়াই সেভাবেই পড়াবো, যে নাউনের এই নাউন হয় পরপর বলে যাবো, এভাবে পড়াবো, নাকি তোমাদের, আমার তো মনে হয় তোমাদের যে লেভেল এইভাবে পড়ালেই বেটার হবে তোমাদের জন্য, অল্প সময়ের মধ্যে বেশি ম্যাটেরিয়াল দিতে পারবো আমি তোমাদের। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো যদি ভালো লাগে। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।